দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি নিরপেক্ষ নয় অধ্যায় অনেক দূর তোমাদের করিয়ে দিয়েছি, সুন্দর সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করেছি। যারা যারা শুরু থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু উপকৃত হয়েছে। আর তার সাথে সাথে যারা যারা এই ভিডিওটাকে প্রথম দেখছো তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে কিন্তু সমস্ত ভিডিও দেখে নাও। আগের ভিডিওগুলো না দেখলে তুমি কিন্তু এই ভিডিও ক্লাসগুলো বুঝতে পারবে না। এ পর্যন্ত আমরা নিরপেক্ষ নয় কী, নিরপেক্ষ নয় বৈশিষ্ট্য কী, মূর্তি সংস্থান সমস্ত কিছু কিন্তু আমরা শিখেছি। আজকে আমরা জানবো নিরপেক্ষ ন্যায় কী করে আমি বৈধ অবৈধ বিচার করব, যেটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমি যদি নিয়মগুলোকে ভালো করে না বুঝি, নিয়মগুলোকে ভালো করে না জানি, তাহলে কিন্তু আমি কিচ্ছুই পারবো না। আমি লজিক অ্যাটেন্ড করতে পারবো না। লজিক যদি তুমি শেখো তাহলে 8-এ 8 নাম্বার পেয়ে যাবে, আর দুটো ছোটো প্রশ্ন থাকবে 10-এ 10 এই নাম্বারে এই অধ্যায় কিন্তু পেতে চলেছে। যদি তুমি 10-এ 10 পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখো, আর যদি ভালো করে না দেখো তাহলে 10-এ 10 তুমি পাবে না। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ভিডিও। আজকে কিন্তু আমরা নিরপেক্ষ ন্যায় বৈধতার নিয়মগুলোকে জানবো। ঠিক আছে, কী করে নিরপেক্ষ ন্যায় গঠন করতে হয় আমরা সব শেখা হয়ে গেছে। শুধু বিচার করাটা শিখলে কিন্তু আমাদের 4 নাম্বার কমপ্লিট, আর দুটো 4 নাম্বার থাকবে, তাহলে 8 নাম্বার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। চল তাহলে দেখো, এই 10টা নিয়ম আমাদের কিন্তু মোট 10টা নিয়ম জানতে হবে। কি বলেছে, সাবেকি যুক্তিবিজ্ঞানে নিরপেক্ষ ন্যায়ের মোট 10টি নিয়মের উল্লেখ রয়েছে। তাহলে যুক্তিবিজ্ঞানে কয়টি নিয়মের উল্লেখ রয়েছে? 10টি নিয়মের। এগুলি কোনো বিশেষ আকারের ন্যায়ের নিয়ম নয়, যে কোনো প্রকার নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম রূপে বিবেচিত। এগুলো যে কোনো প্রকার নিরপেক্ষ ন্যায় যত রয়েছে তাদের কিন্তু একটা সাধারণ নিয়ম। এ কারণে এই নিয়মগুলিকে ন্যায়ের বৈধতার সাধারণ নিয়ম বলা হয়, বা জেনারেল সিলোজিস্টিক রুলস বলা হয়। এই 10টি নিয়ম ঠিকভাবে পালন করা হলে ন্যায়ের মূর্তি বা আকার কি হয়? বৈধ হয়। যদি এই 10টি নিয়মকে যথাযথভাবে পালন করা হয় তাহলে কিন্তু কি হবে? ন্যায়টি বৈধ হবে। আর যে কোনো একটি নিয়ম যদি লঙ্ঘিত হলেই তাহলে ন্যায়টি কী হবে? অবৈধ হবে বা দোষযুক্ত হবে। ন্যায়ের সাধারণ নিয়মগুলি হলো, তাহলে এই যে 10টা নিয়ম আমরা আজকে আলোচনা করবো, এই 10টা নিয়মকে যদি কোনো ন্যায় সঠিকভাবে পালন করে তাহলে কিন্তু 10টা নিয়মই সঠিক হলে তাই এই যে ন্যায়টা কিন্তু বৈধ হয়ে যাবে। আর যদি 10টা নিয়মের মধ্যে যদি একটা নিয়ম, অনলি ওয়ান, যদি একটা নিয়মকে যদি লঙ্ঘন করে তাহলে কিন্তু কী হয়ে যাবে বলো তো? তাহলে কিন্তু যুক্তিটা অবৈধ হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখে নাও কি হচ্ছে। তাহলে প্রথম নিয়ম হয়েছে, ভালো করে দেখো। প্রথম নিয়ম, প্রতিটি ন্যায় অনুমানে ঠিক 3টি পদ থাকবে। তাহলে ন্যায় অনুমানে কয়টি পদ থাকবে? এটা আমরা জেনে এসেছি, 3টা পদ থাকবে। আর তার বেশিও নয়, কি থাকবে না? তার কমও নয়। তাহলে পদ 3টাই থাকবে, তার বেশিও থাকবে না, আবার কমও থাকবে না। প্রতিটি পদ সমগ্র যুক্তিতে একই অর্থে ব্যবহৃত হবে। আর পদগুলো যে আছে না, তার যে অর্থটা থাকবে তার অর্থটা কিন্তু একই থাকবে। অর্থ কিন্তু দ্বার্থক অর্থ, মানে দুটো অর্থে ব্যবহার করা যাবে না, ব্যবহার করা হবে না, না হলে কিন্তু সমস্যায় দাঁড়াবে। তাহলে কি দেখো, প্রতিটি ন্যায় অনুমানে ঠিক 3টি পদ থাকবে, আর তার বেশিও নয়, কি নয়? তার কমও নয়। যদি 3টার বেশি থাকে তাহলে অবৈধ হয়ে যাবে। তাহলে তিনটাই থাকতে হবে, মনে থাকবে কথাটা। তাহলে প্রথম নিয়ম আমরা জানলাম, বুঝলাম। আমরা দেখেছি 3টা পদই থাকে, পক্ষ, সাধ্য, হেতু। এবার পক্ষ, সাধ্যর, হেতুর বাইরে যদি আর কোনো পদ থাকে তাহলে তাকে কি কোনো নাম দেওয়া যাবে? তাকে কোনো নাম দেওয়া যাবে না। তাহলে দেখো 2 নম্বর নিয়ম, যে কোনো ন্যায় অনুমানে কেবলমাত্র 3টি বচনের দ্বারা গঠিত হবে। আমরা জেনেছি নিরপেক্ষ ন্যায় অনুমানে 3টা পদ থাকবে, 3টা বচন থাকবে। কয়টা বচন থাকবে? 3টা। 2টো আশ্রয় বাক্য আর একটা কি? সিদ্ধান্ত। এটা আমরা জেনে এসেছি। এর বেশিও থাকবে না, আবার কি থাকবে না? কমও থাকবে না। 2টো আশ্রয় বাক্য থাকবে, আর কি থাকবে? একটা সিদ্ধান্ত থাকবে। তাহলে 2 নম্বর নিয়ম আমার বোঝা হয়ে গেল। 3 নম্বর বলেছে, হেতু পদকে 2টি আশ্রয় বাক্যের মধ্যে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। আশ্রয় বাক্য কয়টা থাকে? 2টো। আর হেতু পদ কোথায় থাকে? আশ্রয় বাক্যে থাকে। আমরা জানি যে পদ সিদ্ধান্তে থাকে না, শুধুমাত্র আশ্রয় বাক্যে থাকে, তাকে বলা হয় হেতুপদ। আর এই হেতুপদটাকে 2টো আশ্রয় বাক্যের মধ্যে একবার ব্যাপ্য হতে হবে। এবার ব্যাপ্যতার নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিয়েছি আমি, অ্যাসে বি নো। এটা কিন্তু তোমাদের শিখিয়ে দিয়েছি যে কোন বচন কোন পদকে ব্যাপ্য করে। এটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টারেও কাজে আসতে চলেছে। না হলে তোমরা ভিডিওটা অবশ্যই আরেকবার দেখে এসো, বচন অধ্যায়ে অবশ্যই বুঝতে পারবে। তাহলে কি এই হেতু পদটাকে, মানে এম নামক যে পদটা, সেই পদটাকে 2টো আশ্রয় বাক্যের মধ্যে একবার হলেও ব্যাপ্য হতে হবে। যদি ব্যাপ্য না হয় তাহলে সেক্ষেত্রে অবৈধ, আর কি হবে? একটা দোষ দেখা দেবে। ঠিক আছে, সেটা আমরা পরে ব্যাখ্যায় আলোচনা করে নেব। তারপরে বলেছে দেখো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তবে এই নিয়ম থেকে এটা অনুমোদিত হয় যে কোনো পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য নাও হতে পারে। খুব ভালো করে বোঝো যে পদটা আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, যে পদ বলতে কোন কোন পদ থাকে জানো তোমরা? এক হচ্ছে এস, পি, আর হচ্ছে এম। তো এম পদটা তো আশ্রয় বাক্যে থাকে, সেটা তো সিদ্ধান্তে থাকে না, সেটাকে নিয়ে এখানে কোনো সমস্যা নেই। এই এস নামক পদ আর হচ্ছে পি নামক পদ, এই দুটো পদ
সিদ্ধান্তে থাকে। তাহলে সিদ্ধান্তে থাকাকালীন যদি এই পদটা আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য থাকে, ব্যাপ্য অবস্থায় থাকে, তাহলে কিন্তু কী হয়ে যাবে, দোষ হয়ে যাবে। আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে কিন্তু আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, তাহলে কিন্তু দোষ হয়ে যাবে একটা। ঠিক আছে, সেটা ব্যাখ্যাতে আমরা জেনে নেব। তাহলে আমাদেরকে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ কী হতে পারবে না, সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাহলে 4টা নিয়ম আমাদের জানা হয়ে গেল। প্রথম নিয়ম ছিল একটি নিরপেক্ষ নেই 3টি পদ থেকে 3টি পদ দুবার করে ব্যবহার করা হবে। 2 নম্বর নিয়ম ছিল একটি নিরপেক্ষ নেই কেবলমাত্র 3টি বচন থাকবে। তারপরে 3 নম্বর হেতুপদকে কী হতে হবে, একবার ব্যাপ্য হতে হবে 2টি আশ্রয় বাক্যে। 4 নম্বর নিয়ম আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে কোনো পদ ব্যাপ্য হতে পারবে না। 5 নম্বর নিয়ম দেখো, একটু ওপরের দিকে তুলে দেখছি, দেখো 5 নম্বর নিয়মে কি বলা আছে, কোনো ন্যায় অনুমানের 2টি আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। ভালো করে বোঝো যে ন্যায় অনুমানে 2টো আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত হবে, এক্ষেত্রে নিয়ম অনুযায়ী 2টো আশ্রয় বাক্য কখনোই কী হতে পারে, নয়ার্থক হতে পারবে না। নয়ার্থক মানে কি বলছো, না বাচক হতে পারবে না, না বাচক মানে নয় থাকতে পারবে না। এবার আরও যদি ভালো করে বলি তাহলে ই ও এই বচন হতে পারবে না, দুটো আশ্রয় বাক্য কখনোই ই বচন বা ও বচন হতে পারবে না। খুব ভালো করে মাথায় ঢুকে নাও। তাহলে কোনো ন্যায় অনুমানের 2টি আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে সেখান থেকে কী পাওয়া যাবে না, সিদ্ধান্ত পাওয়া যাবে না। যদি নয়ার্থক হয় তাহলে সেখান থেকে কিন্তু কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। অর্থাৎ বৈধ ন্যায়ের অন্তত একটি আশ্রয় বাক্য কী হবে, সদর্থক হবে। তার মানে 2টো আশ্রয় বাক্য নয়ার্থক না হয়ে একটা আশ্রয় বাক্য সদর্থক, একটা আশ্রয় নয়ার্থক হবে। এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, তাহলে 5টা নিয়ম কিন্তু আমাদের বোঝা হয়ে গেল। এরপরে আমরা যাব 6 নম্বর নিয়ম। তাহলে 5টা নিয়মের মধ্যে কোনো অসুবিধা থাকলে তোমরা আবার ভালো করে জানাও। এরপর দিন যখন ব্যাখ্যা করব এই নিয়মগুলোকে তখন কিন্তু আরও খুব ভালোভাবে তোমাদের কিন্তু বোঝার আসবে। তাহলে 6 নম্বর নিয়ম, আমরা 5টা নিয়ম জানলাম, এবারে 6 নম্বর নিয়ম বলেছে কি, যদি একটি আশ্রয় বাক্য নয়ার্থক হয় তাহলে ন্যায়ের সিদ্ধান্তটি অবশ্যই কী হবে বলো তো, নয়ার্থক হবে। তাহলে আশ্রয় বাক্যের মধ্যে, 2টো আশ্রয় বাক্যের মধ্যে যদি একটা আশ্রয় বাক্য নয়ার্থক হয় তাহলে অবশ্যই কী হবে বলো তো, সিদ্ধান্তটা কী হবে, নয়ার্থক হবে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। অর্থাৎ যদি কম্বিনেশন বলি যে ই বচন এসছে প্রধান আশ্রয় বাক্য, এ বচন এসছে অপ্রধান আশ্রয় বাক্য, তাহলে সিদ্ধান্ত অবশ্যই ই হবে অথবা ও হবে। মানে কি, একটা আশ্রয় বাক্য নয়ার্থক এসছে, সিদ্ধান্তটা কি আসবে, নয়ার্থক আসবে। ব্যাস, একদম সুন্দরভাবে মনে রাখো। 7 নম্বর নিয়ম, 7 নম্বর নিয়ম বলেছে যদি 2টি আশ্রয় বাক্যই সদর্থক হয়, 2টো আশ্রয় বাক্য যদি সদর্থক বচন কোনগুলো, এ আর হচ্ছে আই, তাহলে দেখা গেল একটা এ পরেরটাও এ, তাহলে সিদ্ধান্তটা কী হবে, সেটাও কিন্তু সদর্থক হবে, এ অথবা কী হবে, আই হবে। তাহলে এটাই বলেছে নিয়ম যে যদি 2টি আশ্রয় বাক্যই সদর্থক হয় তবে সিদ্ধান্তটা কী হবে বলো তো, অবশ্যই সদর্থক হবে। অবশ্যই 7 নম্বর নিয়মটি মূল নিয়ম নয়, এটি 6 নম্বর নিয়ম, এই 6 নম্বর নিয়ম থেকেই কিন্তু বেরিয়ে এসছে। তাহলে দেখো, তাহলে আমাদের 6 নম্বর নিয়ম ছিল কি, 2টি আশ্রয় বাক্যের মধ্যে যদি একটা নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্তটা নয়ার্থক হবে, 2টো আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটা অবশ্যই সদর্থক হবে। সেখানে যদি নয়ার্থক সিদ্ধান্ত থাকে তাহলে অবশ্যই ভুল, সেখানেও কিন্তু দোষ হবে। তাহলে 7টা নিয়ম আমাদের শেষ হলো। এবারে যদি সহজ কথায় বলি আমি, এই 7টা নিয়ম তোমাদের ভালো করে জানলেই হবে। এই 7টা নিয়ম যদি করতে পারে তাহলে মনে রাখবে পরবর্তী যে 3টা নিয়ম আছে সেই 3টা নিয়মে কিন্তু পেরিয়ে যাবে। কিন্তু আমাদের বাকি 3টা নিয়ম আমরা ভালো করে বুঝে রাখি, তাতে কিন্তু আমাদের পরে সুবিধা হবে। ঠিক আছে, চলো দেখো 8 নম্বর নিয়মে বলেছে যে ন্যায়ের 2টি আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয়। এবার বিশেষ বচনগুলো কি কি বলো তো, বিশেষ বচনগুলো কি কি, বিশেষ বচন হচ্ছে আই আর হচ্ছে ও। তো যদি এরকম হয়, ন্যায়ের 2টি আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয়, আই অথবা ও বচন হয়, তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও যে যদি এই ন্যায়ের আশ্রয় বাক্য 2টি বিশেষ বচন হয়, আই আর ও বচন হয়, তাহলে কিন্তু সেখান থেকে কোনো রকম কোনো কি পাবো না, আমরা সিদ্ধান্ত পাওয়া যাবে না। ধরো প্রধান আশ্রয় বাক্য আই, অপ্রধান আশ্রয় বাক্য ও, তার থেকে কিন্তু আমরা কী পাবো না, কোনো রকম সিদ্ধান্ত পাবো না। বোঝা গেল? তা বলছে একটি আশ্রয় বাক্য যদি বিশেষ হয়, এবার পরে এটা, একটি আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয় তাহলে সিদ্ধান্তটাও কী হবে, অবশ্যই বিশেষ বচন হবে। এটা ঠিক ওই আমাদের 5 নম্বর আর 6 নম্বর নিয়মের মতো। ওখানে যেমন 2টো আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে অবশ্যই কোনো রকম সিদ্ধান্ত পাবো না, তাহলে এখানেও ঠিক নিয়ম তাই। 2টি আশ্রয় বাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত পাবো না। আবার যদি একটা আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্তটাও নয়ার্থক হবে। একটা আশ্রয় বাক্য যদি বিশেষ হয় তাহলে কিন্তু সিদ্ধান্তটা বিশেষ হবে। তাহলে এক্ষেত্রে নিয়ম দুটোকে মনে রাখা কিন্তু খুবই সহজ। ওই দুটোকে মনে রাখলে এই দুটো সেম টু সেম একদম। তাহলে আমরা কিন্তু এখানে জানতে পারলাম যে বিশেষ বচন হবে। তার মানে আই আর ও হলে যদি 2টো আশ্রয় বাক্যের মধ্যে একটা আই হয়, একটা কি হয়, সামান্য হলো ধরো এ বচন, তাহলে কিন্তু এখানে আই অথবা ও বচন হবে সিদ্ধান্ত। মনে থাকবে কথাটা, একদম ক্লিয়ার। কিন্তু এখানে ও হবে না, তার কারণ কি, সদর্থক আশ্রয় বাক্য থেকে নয়ার্থক সিদ্ধান্ত আমাদের আসবে না, তাহলে আই হবে। তারপরে দেখো 10 নম্বর এবং শেষ নিয়ম,
যদি প্রধান আশ্রয়বাক্যটি বিশেষ এবং অপ্রধান আশ্রয়বাক্যটি নয়ার্থক হয়, ভালো করে বোঝো, প্রধান আশ্রয়বাক্যটি বিশেষ বচন হলো, প্রধান আশ্রয়বাক্যটা ধরো আই আর ও বচনের মধ্যে হলো, প্রধান আশ্রয়বাক্যটা কি হলো বিশেষ, প্রধান আশ্রয়বাক্যটা কি হলো বিশেষ, ভালো করে বোঝো, প্রধান আশ্রয়বাক্য বিশেষ মানে আই আর ও বচনের মধ্যে যে কোনো একটা হলো, এটা প্রধান আশ্রয়বাক্য। তারপর বলেছে অপ্রধান আশ্রয়বাক্যটি যদি নয়ার্থক হয়, নয়ার্থক মানে কি কি, নয়ার্থক হচ্ছে ও বচন হতে পারে অথবা ই বচন হতে পারে, তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। যদি এমন হয় তাহলে আমরা কোনো সিদ্ধান্ত কিন্তু পাবো না, কোনো রকম কী পাবো না, সিদ্ধান্ত পাবো না। প্রধান আশ্রয়বাক্যটা যদি বিশেষ হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যটা যদি নয়ার্থক হয়, না বাচক হয়, তাহলে আমরা সেখান থেকে কী পাবো না, কোনো রকম সিদ্ধান্ত আমরা কিন্তু পাবো না। বোঝা গেল কথাটা? একদম ক্লিয়ার। উল্লেখ্য উপরোক্ত 10টি নিয়মের মধ্যে প্রথম দুটি নিয়ম হলো ন্যায়ের গঠন সংক্রান্ত। প্রথম দুটো যে নিয়ম ছিল, যে দুটো নিয়মে বলা ছিল যে আমাদের একটি নিরপেক্ষ ন্যায় 3টি পদ থাকবে, তার বেশি নয় কমে না, এটা গঠন সংক্রান্ত নিয়ম। তারপরে বলেছে একটি নিরপেক্ষ ন্যায় 3টা বচন থাকবে, এটাও কিন্তু গঠন সংক্রান্ত নিয়ম। আর পরবর্তী যে 8টি যে নিয়ম ছিল, পরের যে 8টি নিয়ম, এগুলো কিন্তু বৈধতা সংক্রান্ত নিয়ম। কিসের সংক্রান্ত নিয়ম? এটা বৈধতা, যে নিরপেক্ষ ন্যায় কখন বৈধ হবে কখন অবৈধ হবে আমরা কিন্তু সব জানলাম। তাহলে প্রথম নিয়ম ছিল কি, এবার একবার রিকল করে দিচ্ছি তোমাদেরকে। কি করে দিচ্ছি দেখো, রিকল। প্রথম নিয়ম ছিল একটি নিরপেক্ষ ন্যায় 3টি পদ থাকবে, তার বেশিও নয় কমে নয়। একটি নিরপেক্ষ ন্যায় 3টি বচন থাকবে, তার কমন হয় তার বেশিও নয়। তারপরে দেখো 3 নম্বর নিয়ম ছিল নিরপেক্ষ ন্যায় হেতুপদকে 2টি আশ্রয়বাক্যের মধ্যে একবার ব্যাপ্য হতেই হবে, এটা ভালো করে মাথায় ঢুকে না। তারপরে যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তার 5 নম্বর নিয়ম ছিল আশ্রয়বাক্য 2টি নয়ার্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। 6 নম্বর নিয়ম কী ছিল? 6 নম্বর ছিল যদি একটা আশ্রয়বাক্য নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই নয়ার্থক হবে। 7 নম্বর নিয়ম কী ছিল? 7 নম্বর নিয়ম দেখতেই পাচ্ছ, 2টি আশ্রয়বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটা অবশ্যই সদর্থক হবে। তারপরে বলেছে 8 নম্বর নিয়ম, ন্যায়ের 2টি আশ্রয়বাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্তটা সেখান থেকে কোনো রকম সিদ্ধান্ত বৈধ সিদ্ধান্ত পাবো না। ন্যায়ের যদি একটি আশ্রয়বাক্য বিশেষ হয় তাহলে সিদ্ধান্তটা অবশ্যই বিশেষ হবে। আর শেষ নিয়ম ছিল যদি আশ্রয়বাক্যটা বিশেষ হয় এবং প্রধান আশ্রয়বাক্য যদি বিশেষ হয়, অপ্রধান আশ্রয়বাক্য যদি নয়ার্থক হয়, তাহলে কোনো রকম সেখান থেকে কী পাওয়া যাবে না, বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। তা আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত। আশা করি তোমাদের খুব সুন্দরভাবে ন্যায়ের যে নিয়মগুলোকে একদম কপি পেস্ট তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম। তো এরপর দিন আমরা এই যে নিয়মগুলোর ব্যাখ্যা শুরু করব, কোন কোন দোষ আসছে সেই দোষগুলোকে সুন্দরভাবে আলোচনা করব। কারণ তোমাদের কিন্তু এখান থেকে লজিকের প্রশ্ন যেমন হতে চলেছে, তার সাথে সাথে কিন্তু তোমাদের কনসেপ্ট বেসড প্রশ্নও কিন্তু হতে চলেছে। এবারে তোমাদের একটা কথা জানিয়ে দিই যে গত বছরগুলোর প্রশ্ন যদি তোমরা ঘেরে দেখো, যে প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে না এই অধ্যায়ে। আর এই অধ্যায় থেকে কিন্তু ওই প্রশ্ন লেখার যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু কমন পাওয়াটা খুবই চাপের হয়ে যাচ্ছে, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কঠিন প্রশ্ন হচ্ছে। তাই লজিকটাকে শেখাটা কিন্তু চেষ্টা করো, লজিকটা শিখলেই কিন্তু তোমাদের কমন আসবেই। কারণ লজিকের নিয়ম, লজিকে কি শুধু নিয়মটাকে ভালো করে জানো, অবশ্যই তোমরা কিন্তু লজিক করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। এর পরের দিন আমরা শুরু করব এই প্রত্যেকটা নিয়মকে বিশ্লেষণ করা, প্রত্যেকটা নিয়মকে এক্সাম্পলের মাধ্যমে দেখা। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।